আজকে আমাদের আলোচনার বিষয় স্থানাঙ্ক জ্যামিতি। সরলরেখার প্রথম যে অনুশীলনীটা আছে, আমরা সেই অনুশীলনীর যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো সম্পর্কে আজকে আলোচনা করব। তো এখানে আমরা মূলত জানার চেষ্টা করব একটা বিন্দুর অবস্থান বোঝানোর জন্য যে স্থানাঙ্ক ব্যবস্থাগুলো আমরা ব্যবহার করি, সেই স্থানাঙ্ক ব্যবস্থাগুলো সম্পর্কে আমরা আজকে একটু আলোচনা করব। তো প্রথমে আমরা এখানে পাবো কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। আমরা লিখি সমতলে কার্টেসীয় ও পোলার স্থানাঙ্ক, কার্টেসীয় ও পোলার স্থানাঙ্ক। আচ্ছা, প্রথমে আমরা জানার চেষ্টা করব যে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা কিরকম, তারপরে দেখব যে পোলার স্থানাঙ্ক ব্যবস্থাটা কেমন। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা বিন্দুকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি এই দুটো স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে। তো প্রথমে আমরা দেখি যে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কিভাবে আমরা একটা বিন্দুকে প্রকাশ করতে পারি বা বিন্দুর অবস্থানটা কিভাবে আমরা এক্সপ্রেস করতে পারি। তাহলে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, বা একে আমরা ইংরেজিতে বলবো কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। তো আমরা দুটো পরস্পর লম্ব রেখা আঁকি। এই যে দুটো পরস্পর লম্ব রেখা একটা বিন্দুতে ছেদ করলো, এই যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটাকেই বলা হয় কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তো বিজ্ঞানী রেনে দেকার্তের নামানুসারে এই যে সমতলটা বা এই যে স্থানাঙ্ক ব্যবস্থাটা, তার নামানুসারে এটার নাম হয়েছে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। বিজ্ঞানী রেনে দেকার্তের নামানুসারে এই সমতলের নাম হচ্ছে কার্টেসিয়ান প্লেন বা কার্টেসীয় সমতল। তো এই কার্টেসীয় সমতলের সাহায্যে বা এই কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্যে আমরা একটা বিন্দুর অবস্থান সম্পর্কে ধারণা লাভ করতে পারি। তো সেটা কিরকম, তাহলে এই সিস্টেমটা কিভাবে তৈরি হয়েছে? পরস্পর লম্ব দুইটা অক্ষরেখা, দুইটা পরস্পর লম্ব রেখা একটা বিন্দুতে ছেদ করবে, এবং যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটার নাম আমরা জানি, সেই বিন্দুটাকে বলা হয় অরিজিন, অরিজিন বা মূল বিন্দু। স্থানাঙ্ক জ্যামিতি সম্পর্কে আমরা হচ্ছে ক্লাস 19 থেকে আমাদের কিছুটা ধারণা আছে। তো সেই জিনিসগুলো আমরা আর একটু ঝালাই করে নিই আজকে। তো দুইটা পরস্পর লম্ব রেখা যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুকে বলা হচ্ছে মূল বিন্দু বা অরিজিন। একে আমরা ও দিয়ে প্রকাশ করে থাকি, মূল বিন্দু বা অরিজিন। আর অনুভূমিক যে রেখাটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে এক্স এক্সিস বা এক্স অক্ষ। আর লম্ব যে রেখাটা আছে, উলম্ব যে রেখাটা আছে, সেটাকে আমরা বলি হচ্ছে ওয়াই অ্যাক্সিস বা ওয়াই অক্ষ। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এভাবে একটু মার্ক করি, এক্স এক্স প্রাইম, ওয়াই ওয়াই প্রাইম। তো এই জিনিসগুলো দিয়ে কি বোঝাচ্ছে সেটা আমরা জানি যে মূলবিন্দু থেকে যদি আমরা মূলবিন্দু থেকে অনুভূমিক বরাবর যদি ডান দিকে যাই তাহলে হচ্ছে এক্স এর মানগুলো পজিটিভ। মূলবিন্দু থেকে যদি অনুভূমিক বরাবর বাম দিকে যাই সেক্ষেত্রে আসবে এক্স এর মানগুলো নেগেটিভ। এক্স এর নেগেটিভ মানগুলো বোঝানোর জন্য এক্স প্রাইম ব্যবহার করা হয়। মূলবিন্দু থেকে যদি আমরা উপরের দিকে যাই সেক্ষেত্রে আমরা হচ্ছে ওয়াই এর পজিটিভ মানগুলো পাবো, আর মূলবিন্দু থেকে যদি আমরা নিচের দিকে আসি তাহলে হচ্ছে ওয়াই এর নেগেটিভ মানগুলো পাবো। তো এইটা সম্পর্কে আমাদের মোটামুটি আগে থেকে একটু ধারণা আছে। তো দেখো, এখানে দুইটা রেখা পরস্পর লম্বভাবে ছেদ করাতে এখানে চারটা ভাগ তৈরি হয়েছে, এবং এগুলোর নাম আমরা জানি। এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্ট। প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ। তো এই চতুর্ভাগে এক্স এর মানগুলো পজিটিভ, ওয়াই এর মানগুলো পজিটিভ। কেন? কারণ হচ্ছে যে এই চতুর্ভাগে যদি কোনো বিন্দুর অবস্থান হয় সেক্ষেত্রে খেয়াল করো যে মূলবিন্দু থেকে আমরা ডানে আসছি, তার মানে এক্স এর মান পজিটিভ, এবং উপরের দিকে যাচ্ছি, ওয়াই এর মান পজিটিভ। যদি দ্বিতীয় চতুর্ভাগে কোনো বিন্দুর অবস্থান হয় সেই ক্ষেত্রে এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মান পজিটিভ। কেন? কারণ মূলবিন্দু থেকে আমরা বামে আসছি, এক্ষেত্রে এক্স এর মান নেগেটিভ এবং উপরে ওঠার কারণে ওয়াই এর মানটা পজিটিভ। তৃতীয় চতুর্ভাগে এক্স এর মান নেগেটিভ এবং ওয়াই এর মান নেগেটিভ,
অর্থাৎ দেখো মূলবিন্দু থেকে আমরা বামে আসছি, এই কারণে এক্স এর মান নেগেটিভ, এবং মূলবিন্দু থেকে নিচে আসাতে ওয়াই এর মানটাও নেগেটিভ। আর চতুর্থ চতুর্ভাগে এক্স এর মান পজিটিভ আর ওয়াই এর মানটা হচ্ছে নেগেটিভ, কারণ মূলবিন্দু থেকে আমরা ডানে গিয়েছি, এই কারণে এক্স এর মান পজিটিভ আর মূলবিন্দু থেকে নিচের দিকে আসাতে ওয়াই এর মানটা নেগেটিভ। তো এই জিনিসগুলো সম্পর্কে আমাদের মোটামুটি আগে থেকে একটু ধারণা আছে। তো এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে আমরা বলবো হচ্ছে কার্তেশীয় সমতল বা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে আমরা কোনো একটা বিন্দুর অবস্থান সম্পর্কে ধারণা লাভ করতে পারি বা কোনো একটা বিন্দুর অবস্থানটা সুস্পষ্টভাবে বুঝাতে পারি। ঠিক আছে, তো আমরা একটা এক্সাম্পল দেখি। তার আগে এই যে মূলবিন্দু আছে, এই মূলবিন্দুর স্থানাঙ্কটা কত? এই মূলবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0, অর্থাৎ এখানে x এর মানও 0, y এর মানটাও হচ্ছে 0। তাহলে মূলবিন্দুতে আমাদের x ও 0, y ও হচ্ছে 0। এখন আমরা ধরে নিই যে আমাদের কাছে একটা বিন্দু আছে, যে বিন্দুটার নাম হচ্ছে P। এখন কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যদি আমরা একটা বিন্দুকে প্রকাশ করতে চাই, আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে বিন্দুর ভুজ এবং আরেকটা হচ্ছে বিন্দুর কোটি। তাহলে সেটাকে আমরা এভাবে লিখি x, y ক্রমজোড় আকারে। তাহলে এই x টা হচ্ছে আমাদের বিন্দুর ভুজ, ভুজের ইংরেজি নামটা হচ্ছে অ্যাবসিসা। আর বিন্দুর y হচ্ছে বিন্দুর কোটি, কোটিকে আমরা বলবো হচ্ছে অর্ডিনেট। তাহলে আমরা বিন্দুর পরিচয় সম্পর্কে একটু জানলাম যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় একটা বিন্দু যদি আমরা প্রকাশ করতে চাই, আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে বিন্দুর ভুজ লাগবে x এর মান, আর একটা হচ্ছে বিন্দুর কোটি লাগবে y এর মান, এবং সেটাকে এইভাবে ক্রমজোড় আকারে বিন্দুটাকে প্রকাশ করা হয়। এখন আমরা একটু ধরে নিই যে আমাদের কাছে একটা বিন্দু আছে, আমাদের যে বিন্দু আছে সেই বিন্দুটার নাম হচ্ছে সাপোজ কিউ। তো এই বিন্দুর ভুজ হচ্ছে এ আর কোটি হচ্ছে বি। এখন এই বিন্দুর অবস্থানটা সুস্পষ্টভাবে বোঝার জন্য আমাদের কি করতে হবে? বিন্দুর অবস্থানটা যদি আমরা ভালোভাবে বুঝতে চাই যে বিন্দুটা কোথায় আছে, সেই ক্ষেত্রে আমাদের এই অ্যাক্সিস গুলোর সাহায্য নিতে হবে, অর্থাৎ এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এর সাহায্য নিতে হবে। কিরকম? যে বিন্দুর অবস্থান সম্পর্কে আমরা ধারণা লাভ করতে চাই, সেই বিন্দু থেকে আমরা এক্স অক্ষের উপর একটা লম্ব আঁকবো এবং ওই বিন্দু থেকে ওয়াই অক্ষের উপর একটা লম্ব আঁকবো। তাহলে এখানে খেয়াল করে দেখো যে মূল বিন্দু থেকে এই যে দূরত্বটা আছে, অর্থাৎ আমাদের যে বিন্দু ছিল কিউ, সেই কিউ বিন্দু থেকে আমরা এক্স অক্ষের উপর লম্ব আঁকাতে সেটা এক্স অক্ষকে একটা বিন্দুতে ছেদ করছে। তাহলে মূল বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত দূরত্ব, এটাই হচ্ছে আসলে বিন্দুর ভুজের মান এ। আর এই কিউ বিন্দু থেকে যখন আমরা ওয়াই অক্ষের উপর লম্ব আঁকলাম, ওয়াই অক্ষকে সে একটা বিন্দুতে ছেদ করেছে, তাহলে মূল বিন্দু থেকে ওই পর্যন্ত দূরত্বটা হচ্ছে আমাদের বিন্দুর কোটি। তাহলে আমরা হচ্ছে ব্যাপারটা এরকম ভাবে বলতে পারি যে এই যে কিউ বিন্দুটা আছে যার স্থানাঙ্ক হচ্ছে এ বি, এটা দিয়ে আমরা মূলত বুঝতেছি আমরা এখানে এ বি দুটা কি পজিটিভ চিন্তা করতেছি। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম দাঁড়ায় যে এই যে কিউ বিন্দুটা আছে, কিউ বিন্দুটা এখানে, কিউ বিন্দুর অবস্থানটা হচ্ছে এখানে, সেটা কিরকম যে যেহেতু এ এবং বি দুটাই হচ্ছে পজিটিভ, তাহলে এক্স এর মানও পজিটিভ, ওয়াই এর মানও হচ্ছে পজিটিভ। তাহলে মূল বিন্দু থেকে আমরা এ পরিমাণ দূরত্ব এক্স অক্ষের ডান দিক বরাবর আসলাম, যেহেতু হচ্ছে এটা পজিটিভ। তাহলে মূল বিন্দু থেকে এ পরিমাণ দূরত্ব আমরা আসলাম এক্স অক্ষের ডান দিক বরাবর, এবং এখান থেকে ঠিক উপরের দিকে আমরা গেলাম হচ্ছে বি বরাবর দূরত্ব। তাহলে এই মূলবিন্দু থেকে এক্স অক্ষ বরাবর এ পরিমাণ দূরত্ব আসার পরে সেখান থেকে উপরের দিকে, যেহেতু ওয়াই এর মান পজিটিভ অর্থাৎ বি, উপরের দিকে বি পরিমাণ দূরত্ব গেলেই আমরা হচ্ছে আমাদের যে বিন্দু ছিল সেই বিন্দুটা পেয়ে যাব। যেহেতু এখানে লম্ব আঁকা হয়েছে, তার মানে এই অংশটুকু যদি এ হয় তাহলে অবশ্যই এই অংশটুকু কি হবে? এ হবে। আর এই অংশটুকু বি হলে অবশ্যই এই অংশটুকু কি? বি। তাহলে এই হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, একটা বিন্দুকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। আমরা একটা এক্সাম্পল দেখি। তাহলে আমরা ধরে নিই আমাদের হচ্ছে এই হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা।
আমরা ধরি আমাদের কাছে একটা বিন্দু আছে পি, যার স্থানাঙ্ক হচ্ছে 3,4। তাহলে এর মানেটা কি? এর মান দেখো, এখানে x এর মান পজিটিভ এবং y এর মানও হচ্ছে পজিটিভ। তাহলে বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে 3 এবং 3, 4, অর্থাৎ বিন্দুর ভুজ হচ্ছে 3, কোটি হচ্ছে 4। এর মানে হচ্ছে যে মূল বিন্দু থেকে আমরা ডান দিকে 3 একক দূরত্ব আসবো, 1 2 3 একক দূরত্ব আসার পরে এখান থেকে উপরের দিকে 4 একক দূরত্ব যাব, 1 2 3 4। তাহলে মূল বিন্দু থেকে 3 একক দূরত্ব x অক্ষ বরাবর গেলাম, x অক্ষের ডান দিক বরাবর, এবং এখান থেকে 4 একক দূরত্ব উপরের দিকে উঠলেই আমরা আমাদের ওই বিন্দুটা পেয়ে যাব 3 4। যদি এরকম হয় যে কিউ একটা বিন্দু আছে যার স্থানাঙ্ক হচ্ছে -3,5, তাহলে এটার মানেটা কি? এটার মানে হচ্ছে যে এখানে দেখো x এর মানটা হচ্ছে নেগেটিভ, তাহলে আমরা জানি যে মূল বিন্দু থেকে বামে আসতে হবে x এর মান নেগেটিভ মান পেতে হলে। তাহলে মূল বিন্দু থেকে আমরা 3 একক বামে আসব, 1 2 3, এবং y এর মানটা দেখো পজিটিভ, তাহলে আমরা এখান থেকে উপরের দিকে 5 একক দূরত্ব যাব। তাহলে মূল বিন্দু থেকে অনুভূমিক বরাবর বাম দিকে 3 একক দূরত্ব আসার পরে আমরা উপরের দিকে যদি 5 একক দূরত্ব উঠি তাহলে হচ্ছে আমাদের ওই কিউ বিন্দুটা পেয়ে যাব, যার স্থানাঙ্ক হচ্ছে -3,5। তাহলে এইভাবে আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এই কার্তেশীয় সমতলের সাহায্যে আমরা যে কোনো একটা বিন্দু অবস্থান সম্পর্কে ধারণা লাভ করতে পারি। যদি একটা বিন্দু এরকম হয় যে আর একটা বিন্দু আছে যার স্থানাঙ্ক হচ্ছে 2, -4, এই বিন্দুটা কোথায় আছে? এই বিন্দুটা আছে দেখো, x এর মানটা হচ্ছে পজিটিভ, তার মানে আমরা মূল বিন্দু থেকে ডান দিকে 2 একক দূরত্ব যাব, 1 2, এবং সেখান থেকে দেখো y এর মানটা হচ্ছে নেগেটিভ, তার মানে বোঝাচ্ছে আমাদের কোথায় যেতে হবে? মূল বিন্দু থেকে নিচের দিকে যেতে হবে। কত একক? 4 একক। তাহলে মূল বিন্দু থেকে ডান দিকে অর্থাৎ x অক্ষ বরাবর 2 একক যাওয়ার পরে আমরা সেখান থেকে 4 একক নিচের দিকে নামবো। তাহলে আমরা হচ্ছে আমাদের যে বিন্দুটা আছে আর, সেই বিন্দুটা পেয়ে যাবো, যার স্থানাঙ্ক হচ্ছে 2, -4। যদি একটা বিন্দুর স্থানাঙ্ক এরকম হয় যে -2, -3, তাহলে এখানে x এর মানও নেগেটিভ, y এর মানটা হচ্ছে নেগেটিভ। তাহলে এই বিন্দুর অবস্থানটা কোথায় হবে? এটা দিয়ে কি বোঝাচ্ছে যে x এর মানও নেগেটিভ, y এর মানও নেগেটিভ, তার মানে হচ্ছে মূল বিন্দু থেকে x অক্ষের বাম দিকে আসতে হবে 2 একক, তারপরে নিচের দিকে নামতে হবে 3 একক। তাহলে মূল বিন্দু থেকে বাম দিকে আসবো, x এর বাম দিকে আসবো আমি হচ্ছে 2 একক, সেখান থেকে 3 একক নিচে নামবো। 3 একক নিচে নামলে আমরা হচ্ছে আমাদের সেই বিন্দুটা পেয়ে যাব s, যার স্থানাঙ্ক -2,3। এই হচ্ছে আমাদের বিন্দুটা। তাহলে এভাবে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্যে আমরা বিন্দুর অবস্থান সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারি, ঠিক আছে? এবং কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় একটা বিন্দুর অবস্থান বোঝানোর জন্য অবশ্যই আমাদের দুইটা জিনিস লাগবে। সেই দুইটা জিনিস কি? একটা হচ্ছে বিন্দুর ভুজ, আর হচ্ছে বিন্দুর কোটি। তো বিন্দুর ভুজ এবং কোটি যদি আমাদের জানা থাকে, আমরা এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে ওই বিন্দুটা কোথায় আছে সেটা সুস্পষ্টভাবে খুঁজে বের করতে পারবো। আচ্ছা, এই যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এটার যে বিজ্ঞানী এটার রেনে দেকার্তে যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা হচ্ছে আমাদের সামনে নিয়ে আসছে। তো এটার পেছনে মজার একটা ঘটনা আছে। তো সে একদিন তার রুমে বসেছিলেন, তো সে দেখলেন তার রুমের মধ্যে একটা মাছি উড়াউড়ি করতেছে। তো সে তখন একটু চিন্তা করলেন যে এই মাছির অবস্থানটা কিভাবে নির্ধারণ করা যায়। তো সেই মাছির অবস্থান নির্ধারণ করতে গিয়েই সে এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা হচ্ছে আমাদের সামনে নিয়ে আসছে, বা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা এইভাবে হচ্ছে, এটার আবির্ভাবটা এইভাবে হয়েছে। কোন একটা বিন্দুর অবস্থান যদি আমরা বুঝতে চাই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে, আমাদের হচ্ছে এই দুটা এক্সিস এর সাহায্য নিতে হবে, এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস। তাহলে কোন একটা বিন্দু, সাপোজ ধরো এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3 4, তাহলে এই 3 4 দিয়ে বোঝাচ্ছে আসলে যে বিন্দুটা মূল বিন্দু থেকে কত x অক্ষ বরাবর কত একক দূরত্বে আছে এবং y অক্ষ বরাবর কত একক দূরত্বে আছে সেটাই আসলে কিন্তু নির্দেশ করতেছে। 3 4 দিয়ে বোঝাচ্ছে যে এটা মূল বিন্দুর ডান দিকে 3 একক গেছে x অক্ষ বরাবর, এবং এরপরে সেখান থেকে y অক্ষ বরাবর 4 একক দূরত্ব গেছে। তাহলে আমরা হচ্ছে এই বিন্দুর অবস্থানটা পেয়ে যাব।
তাহলে এই ছিল হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এরপরে আমরা আরেকটা যেটা দেখবো সেটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। পোলার স্থানাঙ্ক ব্যবস্থা বা পোলার কোঅর্ডিনেট সিস্টেম। আচ্ছা, তাহলে খেয়াল করো, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমাদের একটা বিন্দুর অবস্থান বোঝার জন্য আমাদের দুইটা জিনিস লাগছিল। একটা হচ্ছে কি বিন্দুর ভুজ, আর একটা হচ্ছে কি বিন্দুর কোটি, যেটাকে আমরা ভুজকে এক্স দিয়ে প্রকাশ করি আর বিন্দুর কোটিকে ওয়াই দিয়ে সাধারণত প্রকাশ করে থাকি। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় বিন্দু কি হচ্ছে, একটা বিন্দুকে এইভাবে প্রকাশ করা যায়। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে সমতলে কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক যেটা আমরা করতেছি, এগুলো সবই হচ্ছে কি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা যেটা দেখলাম, এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা মূলত একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। আচ্ছা, এখন পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় একটা বিন্দুর অবস্থান বোঝার জন্য আমাদের কি লাগবে সেটা আমরা একটু দেখি। তো কার্তেশীয়তে দেখছি আমরা কি লাগে, বিন্দুর ভুজ লাগে এবং বিন্দুর কোটি লাগে। তো পোলার স্থানাঙ্ক ব্যবস্থাতে একটা বিন্দুর অবস্থান বোঝার জন্য আমাদের দুটা জিনিসই লাগবে। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে থিটা। তাহলে এই আর এর পরিচয় কি এবং থিটার পরিচয় কি সেটা আমরা একটু গ্রাফে দেখি। আমরা একটা লাইন আঁকলাম এখানে। এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, আগের মতো অরিজিন। মূল বিন্দু, এর আরেকটা নাম আছে, এর আরেকটা নাম হচ্ছে পোল। আর এই যে লাইনটা আছে, এই লাইনটা মূলত আসলে সেই এক্স অ্যাক্সিসের একটা অংশ। অর্থাৎ আমরা শুধু ধনাত্মক অংশটুকু নিচ্ছি এখানে, যে মূল বিন্দু থেকে ডান দিকের অংশটুকু। এই লাইনের নাম হচ্ছে আদি রেখা বা ইনিশিয়াল লাইন। তাহলে এই হচ্ছে একটা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা বা পোলার কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে এই পোলার কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে যদি আমরা কোনো একটা বিন্দুর অবস্থান বের করতে চাই, আমাদের দেখো দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে আর আর একটা হচ্ছে কি থিটা। তাহলে সেই আর জিনিসটা কি, আর জিনিসটা আমরা একটু বলি। আর হচ্ছে মূল বিন্দু হতে ওই বিন্দুর দূরত্ব, অর্থাৎ যে বিন্দুর অবস্থানটা তুমি বের করতে চাচ্ছ, আর হচ্ছে মূল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব। আর থিটা হচ্ছে ওই বিন্দুটা এই রেখার সাথে কত কোণে অবস্থান করতেছে। আমরা সংক্ষেপে লিখি, কত কোণে অবস্থান করছে, মানে থিটা দিয়ে বোঝাচ্ছি আমরা তার কৌণিক অবস্থানটা। ঠিক আছে, যে এই রেখার সাথে বিন্দুটা কত কোণ তৈরি করে। আচ্ছা, এখন আমরা ধরি যে আমাদের কাছে একটা বিন্দু আছে। সাপোজ আমাদের বিন্দুটা হচ্ছে আমরা বললাম আমাদের যে বিন্দু আছে সেই বিন্দুর নাম হচ্ছে পি। তাহলে আমরা আগে বলছি যে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় একটা বিন্দুর অবস্থান প্রকাশ করার জন্য আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে আর আর একটা হচ্ছে থিটা। তাহলে সেই আর জিনিসটা আমরা বলছি কি, আর জিনিসটা হচ্ছে যে এই যে মূল বিন্দু আছে, এই মূল বিন্দু থেকে ওই বিন্দুর যে দূরত্ব, তাহলে আমরা এই দুইটা বিন্দু যোগ করলে হচ্ছে সেই দূরত্বটা পাবো। তাহলে এই মূল বিন্দু থেকে ওই বিন্দুর যে দূরত্ব, সেই দূরত্বটা হচ্ছে আসলে আর। আর থিটা কি, থিটা হচ্ছে যে এই বিন্দুটা এই আদি রেখার সাথে কত কোণ তৈরি করে, এটা হচ্ছে থিটা কোণ তৈরি করে। তাহলে এই আর এবং থিটার সাহায্যে আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কোন একটা বিন্দুর অবস্থান নির্ধারণ করতে পারবো। আমরা একটা এক্সাম্পল দেখি। ধরো আমাদের কাছে একটা বিন্দু আছে যার স্থানাঙ্ক হচ্ছে 2,45 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় একটা বিন্দু দেয়া আছে। তাহলে এটা যদি আমরা এটার অবস্থানটা যদি বের করতে চাই,
তাহলে আমাদের কি লাগবে, আর আমাদের দেয়া আছে আর এর মান হচ্ছে 2, অর্থাৎ মূল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব হচ্ছে 2, আর থিটা হচ্ছে কত 45। তার মানে দেখো যে এই রেখা থেকে এই রেখার সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে এরকম একটা অবস্থান আমাদের বের করতে হবে। এই 45 ডিগ্রি কোণ তৈরি করার পরে আমরা কত একক দূরত্ব যাব, 2 একক দূরত্ব যাব। সাপোজ ধরো এই অংশটুকু হচ্ছে 2 একক দূরত্ব, আমরা বললাম যে এই অংশটুকু হচ্ছে 2 একক দূরত্ব। তাহলে এই যে বিন্দুটা আছে এই বিন্দুটাই আসলে হচ্ছে আমাদের ওই বি 2,45 ডিগ্রি। তাহলে এই কোণের মান যদি দেয়া না থাকে তাহলে কিন্তু আমরা শুধুমাত্র এই আর এর সাহায্যে কি করতে পারবো না, পোলার স্থানাঙ্ক ব্যবস্থা একটা বিন্দুর অবস্থান নির্ধারণ, মানে একটা বিন্দুর অবস্থান কোথায় সেটা কিন্তু বের করতে পারবো না। ধরো এখানে যদি শুধুমাত্র হচ্ছে আর এর মান দেয়া থাকতো, শুধুমাত্র আর এর মান দেয়া থাকলে তুমি কিন্তু কোণের মানটা বের করতে পারতা না, ধরো সরি বিন্দুর অবস্থানটা বের করতে পারতাম না। যেমন ধরো শুধু বলা আছে যে আর এর মান 2, তাহলে এই আর এর মান 2 দিয়ে আসলে কি বোঝাচ্ছে যে এই মূল বিন্দু থেকে 2 একক দূরত্ব। তো মূল বিন্দু থেকে 2 একক দূরত্ব আমরা ইনফাইনাইট সংখ্যক দিকে পাবো মূল বিন্দু থেকে 2 একক দূরত্ব, কিন্তু যখন হচ্ছে এই কোণটা নির্দিষ্ট করে বলা থাকবে, কোণটা নির্দিষ্ট করে বলা থাকলে আমরা কেবলমাত্র কি করতে পারবো, ওই বিন্দুর অবস্থানটা প্রকাশ করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কি লাগবে, পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় লাগবে হচ্ছে আর এর মান আর হচ্ছে থিটার মান। আচ্ছা, এই আর এর আরেকটা পরিচয় আছে, একটু যদি আমরা হচ্ছে দুইটার সাথে একটু মিলিয়ে দেখি। যে তোমরা ফিজিক্সে যেটা পড়ছো, যে ফিজিক্সে আমরা হচ্ছে এই জিনিসটা আমরা জানি যে পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর, বা এটা আরেকটা নাম আছে ব্যাসার্ধ ভেক্টর বা রেডিয়াস ভেক্টর। তাহলে এই ব্যাসার্ধ ভেক্টর জিনিসটা কি ছিল, যে এই মূল বিন্দুর সাহায্যে অন্য কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টরটা ব্যবহার করা হয় সেই ভেক্টরটা হচ্ছে ওই বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে ধরো এখানে একটা বিন্দু আছে, তাহলে ধরো এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মনে করো আমরা বললাম যে এই বিন্দুর নাম হচ্ছে পি। এখন এই মূল বিন্দুর সাহায্যে অন্য কোনো একটা বিন্দুর অবস্থান বের করার জন্য এই যে ভেক্টরটা ব্যবহার করা হয় এই ভেক্টরের নামই কিন্তু হচ্ছে কি ছিল, অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। তাহলে দেখো এই আর দিয়ে কিন্তু আমরা সেই পজিশন ভেক্টরটাকে নির্দেশ করে থাকি ফিজিক্সে। তো এখন দেখো একটা ভেক্টরের কি থাকে, একটা ভেক্টরের থাকে হচ্ছে দুইটা জিনিস। ভেক্টরের কি থাকবে, ভেক্টরের থাকবে হচ্ছে মান প্লাস দিক। তাহলে দেখো এই আর দিয়ে আমরা যদি বলি যে এই আর এর যে মান, সেই মান দিয়ে কি বোঝাচ্ছে, সেই মান দিয়ে বোঝাচ্ছে মূল বিন্দু থেকে ওই বিন্দুটা কতটুকু দূরত্বে আছে। তাহলে শুধু দূরত্ব বললে কিন্তু আমরা ওই বিন্দুর অবস্থানটা বের করতে পারবো না, সাথে সাথে আমাদের কি লাগবে, দেখো দিক লাগবে। তাহলে এই থিটাটাই হচ্ছে আসলে আমাদের দিক নির্দেশ করতেছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটার সাথে আমাদের ওই পোলার স্থানাঙ্ক ব্যবস্থার সাথে যথেষ্ট মিল আছে, বা তুমি যদি হচ্ছে বলো যে একই জিনিস আসলে দুইটা। ঠিক আছে, এখানে আমরা হচ্ছে ভেক্টর দিয়ে প্রকাশ করে থাকি যে এই আরটা হচ্ছে আসলে ওই বিন্দুর পজিশন ভেক্টর, এই কারণে আমরা ভেক্টর সাইন দিয়ে লিখছি। আর এটার মান দিয়ে বোঝাচ্ছি হচ্ছে যে মূল বিন্দু থেকে সে কত দূরত্বে আছে, আর থিটাটা হচ্ছে আসলে আমাদের এই ভেক্টরের দিক। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ধরো তোমার কাছে একটা বিন্দু আছে, বিন্দুটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দেয়া আছে। তাহলে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় একটা বিন্দু দেয়া থাকে, সেটাকে আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কিভাবে প্রকাশ করে সেটা দেখতে পারবো। আর যদি পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় একটা বিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকে, সেটাকে আমরা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশ করতে পারবো। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে স্থানাঙ্ক ব্যবস্থাগুলো, এগুলো শুধুমাত্র কি নির্দেশ করে, বিন্দু। এটাকে আমরা বলতে পারি যে বিন্দুর নাম। একটা বিন্দু কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা তুমি একটা বিন্দুকে যদি প্রকাশ করো, ঠিক ওই বিন্দুটাকে তুমি যদি পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় করো, এর মানে কিন্তু এই না যে বিন্দুর অবস্থান চেঞ্জ হয়ে যাবে। আমাদের হচ্ছে সমতলে বিন্দু যেখানে ছিল বিন্দু সেখানেই থাকবে, শুধুমাত্র এর নাম। যে এই বিন্দুটাকে যদি আমরা সাপোজ এই বিন্দুটাকে যদি আমি
কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশ করি এক্স ওয়াই দিয়ে, ঠিক এই বিন্দুটাকে আমি কি করতে পারবো, পোলার স্থানাঙ্ক ব্যবস্থাতে আর থিটা দিয়ে প্রকাশ করতে পারবো। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা একটু দেখি এবার, যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা এবং পোলার ব্যবস্থার মধ্যে, পোলার স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে আমরা একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করি, যে কার্তেশীয় থেকে কিভাবে পোলারে যাব, পোলার থেকে কিভাবে কার্তেশীয়তে যাব। এই জিনিসটা বের করার জন্য আমরা হচ্ছে দেখো দুইটা স্থানাঙ্ক ব্যবস্থাকে আমরা একই চিত্রের মাধ্যমে প্রকাশ করতেছি, বা একই সমতলে আমরা হচ্ছে দুইটা স্থানাঙ্ক ব্যবস্থাকে নিয়ে আসবো। তাহলে দেখো এই যে এটা এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এখন আমি যদি বলি যে এখানে আমি হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থাটাকে, মানে পোলার স্থানাঙ্কর জন্য আমাদের যা লাগবে এখানে কিন্তু আমি ওই জিনিসটা পেয়ে যাবো। খেয়াল করে দেখো যে এই যে মূলবিন্দু থেকে এই যে দূরত্বটা, এটাই ছিল আমাদের পোলার স্থানাঙ্ক ব্যবস্থার সময়, এটার নাম ছিল কি, এটার নাম ছিল হচ্ছে আদি রেখা। তাহলে আমাদের পোলার স্থানাঙ্ক ব্যবস্থাতে কিন্তু শুধু এই জিনিসটাই ছিল, যে একটা আদি রেখা ছিল। ঠিক আছে, তাহলে দেখো এখন আমরা এই কার্তেশীয় এবং পোলার এই দুটাকে কিন্তু একই চিত্রের মাধ্যমে নিয়ে আসছি, এই দুটার মধ্যে একটা সম্পর্ক দেখানোর জন্য। তো আমরা চিন্তা করি যে আমাদের কাছে একটা বিন্দু আছে, ধরো আমাদের যে বিন্দু আছে সেই বিন্দুটা কার্তেশীয় নাম হচ্ছে এক্স ওয়াই, আর তার যে পোলার নাম হচ্ছে আর থিটা। এই স্থানাঙ্ক ব্যবস্থাগুলো শুধুমাত্র কি বিন্দুর নাম বোঝাচ্ছে কিন্তু। ঠিক আছে, যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় বিন্দুটার নাম হচ্ছে এরকম দেখতে, পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় দেখতে হচ্ছে এরকম। আচ্ছা, তাহলে আমরা কি বলছিলাম, যে একটা বিন্দুর অবস্থান বোঝার জন্য আমাদের কি করতে হবে, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় বিন্দু থেকে লম্ব আঁকতে হবে অক্ষগুলোর উপরে। যে বিন্দুটা কোথায় আছে সেই জিনিসটা দেখার জন্য আমরা কি করব, দেখো এই বিন্দু থেকে এক্স অক্ষের উপরে একটা লম্ব আঁকবো, ধরো এটা এক্স অক্ষকে এম বিন্দুতে ছেদ করে, আর বিন্দু থেকে আমরা ওয়াই অক্ষের উপরে একটা লম্ব আঁকবো, ধরো এটা ওয়াই অক্ষকে এন বিন্দুতে ছেদ করে। তাহলে এই জিনিসটা আমরা আগে থেকে দেখেছি, যে এই যে দূরত্ব, দেখো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় বিন্দুটা কি ছিল এক্স ওয়াই, মানে বিন্দুর ভুজ হচ্ছে এক্স, কোটি হচ্ছে ওয়াই। তাহলে আমাদের এই দূরত্ব ও এম, এই দূরত্বটুকু হচ্ছে বিন্দুর ভুজ, আর পি থেকে এম এই দূরত্বটুকু হচ্ছে বিন্দুর কোটি। এখন খেয়াল করো, তাহলে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কিন্তু বিন্দুটাকে প্রকাশ করলাম। ঠিক আছে, যে এই বিন্দুটা, এই যে পি বিন্দুটা ছিল, দেখো পি বিন্দুটার ভুজ হচ্ছে এক্স আর কোটি হচ্ছে ওয়াই। এর মানে কি বোঝাচ্ছে, যে এই পি বিন্দুটা মূল বিন্দু থেকে এক্স একক দূরত্ব ডান দিকে যাওয়ার পরে সেখান থেকে ওয়াই একক দূরত্ব উপরে উঠছে, ফলে আমরা হচ্ছে এই পি বিন্দুটাকে এখানে পেয়েছি। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস আমরা একটু খেয়াল করি, যে এই পি বিন্দু থেকে যখন আমরা এক্স অক্ষের উপর লম্ব আঁকলাম, দেখো পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব আঁকার ফলে এই যে দূরত্বটা, এই দূরত্বটা কিন্তু আসলে বিন্দুর কোটি নির্দেশ করে। তাহলে বিন্দু থেকে যখন আমরা এক্স অক্ষের উপর লম্ব আঁকবো, এই লম্ব দূরত্বটা আসলে বিন্দুর কোটি। আর বিন্দু থেকে যখন আমরা ওয়াই অক্ষের উপর লম্ব আঁকবো, দেখো এই দূরত্বটা হচ্ছে কি বিন্দুর ভুজ, কারণ এই অংশটুকু এক্স হলে এই অংশটুকু অবশ্যই এক্স, যেহেতু আমরা বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব এবং ওয়াই অক্ষের উপর লম্ব লিখেছি। আর এই দূরত্বটুকু যেহেতু ওয়াই, অবশ্যই এই দূরত্বটুকু কি ওয়াই। আচ্ছা, এখন আমরা যদি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা এটাকে প্রকাশ করলাম, এখন ঠিক এখানেই যদি আমরা এটাকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে কি করবো, দেখো পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমাদের সংজ্ঞাটা কি ছিল, যে মূল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব কত। তাহলে দেখো মূল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব, তাহলে দূরত্বকে আমরা বললাম আর, অর্থাৎ এই যে মূল বিন্দু থেকে পি বিন্দুর যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা বললাম আর। তাহলে আমরা বলতে পারি যে ওবি, এই দূরত্বটা হচ্ছে আর। ঠিক আছে, আর আরেকটা জিনিস কি লাগবে আমাদের, যে এই আদি রেখার সাথে আমাদের এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা কত কোণ তৈরি করে, তাহলে এটা হচ্ছে আমাদের বলছিলাম আমরা থিটা কোণ তৈরি করে। তাহলে দেখো একই চিত্রের মাধ্যমে আমরা বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক দেখাতে পারছি। ঠিক আছে, এখন এখান থেকে আমরা হচ্ছে কিছু রিলেশন পাবো, যে কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। আচ্ছা, তার আগে খেয়াল করবো এখানে, যে যেহেতু আমরা এগুলো লম্ব আঁকছি, লম্ব আঁকার ফলে এই কোণটা কত হয়েছে 90 ডিগ্রি।
তার মানে আমরা বলতে পারি যে এখানে যে ত্রিভুজটা আছে, ত্রিভুজ ওপিএম, ওপিএম হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। ওপিএম হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে ওপিএম যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো? পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা বলতে পারবো, দেখো ওপি স্কয়ার ইকুয়াল টু ওএম স্কয়ার প্লাস পিএম স্কয়ার। তাহলে ওপি মানে হচ্ছে কি, দেখো ও থেকে পি পর্যন্ত দূরত্ব, তাহলে এটা ছিল হচ্ছে আমাদের আর, আর স্কয়ার ইকুয়াল টু ওএমটা হচ্ছে কি, ওএমটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় বিন্দুর ভুজ, তাহলে এখানে আসবে হচ্ছে এক্স স্কয়ার প্লাস, আর পিএমটা ছিল কি বিন্দুর যে কোটি, তাহলে এটা হবে ওয়াই স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাবো, দেখো আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এখান থেকে আমরা শুধুমাত্র কি নিব, দেখো বর্গমূল করার ফলে এখানে কিন্তু দুইটা মান পাওয়া যাবে, একটা হচ্ছে পজিটিভ রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, একটা হচ্ছে নেগেটিভ রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। কিন্তু আমরা শুধুমাত্র হচ্ছে পজিটিভ মানটা নিব, এর কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে আর হচ্ছে একটা দূরত্ব, আর আমরা জানি যে দূরত্ব সবসময় হচ্ছে কি হয়, পজিটিভ হয়। তো এখান থেকে আমরা শুধুমাত্র পজিটিভ মানটা নিব। তাহলে এখন খেয়াল করো যে তোমার কাছে যদি কোনো একটা বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্কটা দেয়া থাকে, আর যদি আমাকে পোলারে যাইতে বলে, তাহলে কি বের করতে হবে, আর এবং থিটার মান বের করতে হবে। দেখো সেই আর এর মানটা অলরেডি আমরা পেয়ে গেছি, আর ইকুয়াল টু হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। অর্থাৎ বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক জানা থাকলে আমরা হচ্ছে পোলার স্থানাঙ্কে আর এর মান কত হবে সেটা এখান থেকে বের করতে পারবো এই সূত্রটার সাহায্যে। আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আরেকটা জিনিস আমাদের কি লাগবে, আরেকটা জিনিস লাগবে হচ্ছে কোণের মান, ঠিক আছে, থিটার মানটা লাগবে। তাহলে থিটার মানটা দেখো আমরা এখান থেকে বের করতে পারবো। এই ত্রিভুজ থেকে আমরা আরেকটা জিনিস লিখতে পারবো কি, এই ত্রিভুজ থেকে আমরা লিখতে পারবো হচ্ছে tan থিটা ইকুয়াল টু, দেখো লিখা যাবে y ডিভাইডেড বাই x। তাহলে দেখো এখান থেকে আমরা থিটা বলতে পারবো, থিটা ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স y বাই x। তাহলে আমরা এখান থেকে থিটার মানটাও বের করতে পারবো, যে থিটা ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স y বাই x। তাহলে বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা এই দুইটা সূত্রের সাহায্যে কি করতে পারবো, পোলার স্থানাঙ্কটা বের করতে পারবো। আচ্ছা, এখন আমরা দেখি যে যদি পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে কার্টেসীয় স্থানাঙ্কটা কিভাবে পাবো। ঠিক আছে, তাহলে আবার এই সমকোণী ত্রিভুজে দেখো আমরা এই রিলেশনগুলো লিখতে পারি, যে cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে এখান থেকে আমরা পাবো x ইকুয়াল টু পাবো r cos থিটা। আর যদি আমরা বলি sin থিটা ইকুয়াল টু, তাহলে কি আসবে, লম্ব বাই অতিভুজ। তাহলে এখান থেকে আমরা y ইকুয়াল টু পাবো হচ্ছে y ইকুয়াল টু পাবো r sin থিটা। তাহলে এই দুইটা যদি আমরা একটু খেয়াল করি, দেখো ধরো তোমার কাছে পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, তার মানে কি r এবং থিটার মান তুমি জানো। তাহলে এই r এবং থিটার সাহায্যে আমরা x এর মান বের করতে পারবো, r এবং থিটার সাহায্যে y এর মান বের করতে পারবো। তাহলে আমরা পোলার থেকে r আর থিটার মানের সাহায্যে আমরা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় বিন্দুর স্থানাঙ্কটা বের করতে পারবো। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যে বইতে দেখবা যে ওই ফর্মুলাগুলা এখান থেকে ডিরাইভ করা আছে, সেটাও আমি একটু দেখা দিচ্ছি কিভাবে। তাহলে এখান থেকে দেখো আমরা কি পেলাম, মূলত এটা যদি একটু মুছে লিখি, এই রিলেশনগুলো থেকে মানে এখান থেকে আমরা দুটো জিনিস পাইলাম, একটা হচ্ছে x ইকুয়াল টু r cos থিটা, আর একটা হচ্ছে y ইকুয়াল টু r sin থিটা। আর এটাকে যদি আমি 1 বলি, এটাকে যদি 2 বলি, তাহলে দেখো 1 এর বর্গ করো এবং তারপর 2 এর বর্গ করে তার সাথে যোগ করে দাও, অর্থাৎ দুইটার বর্গ করে যোগ করো। তাহলে কি আসবে, দেখো x স্কয়ার, বাম পাশে আসবে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস r স্কয়ার sin স্কয়ার থিটা। তাহলে দেখো এখান থেকে কি পাবো, r স্কয়ার যদি কমন নিয়ে নেই, তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা পাবো ওই r স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার, আর এখান থেকে চলে আসবে হচ্ছে r ইকুয়াল টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, ওই আগের জিনিসটাই। ঠিক আছে,
এই দুইটা ব্যবহার করে আমরা আবার এটাও বের করতে পারবো। কিভাবে? দেখো 2 নংকে তুমি যদি 1 নং দিয়ে ভাগ দিয়ে দাও তাহলে দেখো y ডিভাইডেড বাই x, আর ডান পাশে কি আছে r sin থিটা ডিভাইডেড বাই r cos থিটা। তাহলে দেখো এখান থেকে কি আসবে, r আর কাটা যাবে, sin থিটা বাই cos থিটা হচ্ছে কত, tan থিটা ইকুয়াল টু y বাই x। তাহলে tan থিটা ইকুয়াল টু y বাই x, এখান থেকে আমরা বলতে পারবো থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। তাহলে ওই ফর্মুলাটা আমরা এই দুইটার সাহায্যে আমরা ওই ফর্মুলাগুলো কি করতে পারবো, ডিরাইভ করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে পোলার থেকে ধরো বিন্দুর পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, যাইতে হবে কোথায়, কার্তেশীয়তে। তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো এই দুইটা, x ইকুয়াল টু r cos থিটা। তাহলে এই r এবং থিটার সাহায্যে আমরা x বের করলাম, আর y ইকুয়াল টু কত পাওয়া গেছে, r sin থিটা। তো পোলার স্থানাঙ্ক যদি দেওয়া থাকে আমরা এই দুইটার সাহায্যে কি করতে পারবো, তার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় বিন্দুর স্থানাঙ্কটা বের করতে পারবো। একটা এক্সাম্পল দেখি আমরা এখন এখানে। ধরো তাহলে পরীক্ষাতে অনেক সময় এরকম থাকে যে একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, তোমাকে বলবে যে কার্তেশীয়তে দেওয়া থাকলে বলবে পোলারে বের করো, বা পোলার স্থানাঙ্কটা দেওয়া থাকলে বলবে যে এটা কার্তেশীয় স্থানাঙ্কটা বের করো। আমরা এরকম যে একটা এক্সাম্পল দেখি। ধরো তোমার কাছে একটা বিন্দু আছে, মনে করো বিন্দুটা হচ্ছে 2,2। তাহলে এই বিন্দুটা কোন স্থানাঙ্ক ব্যবস্থায় আছে, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আছে। এখান থেকে তোমাকে বলবে যে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় এটাকে প্রকাশ করো। তাহলে দেখো যেহেতু এটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আছে, আমরা এখান থেকে ইজিলি বলতে পারি যে এটার বিন্দুর ভুজ হচ্ছে x ইকুয়াল টু 2, বিন্দুর কোটি হচ্ছে y ইকুয়াল টু 2। তাহলে দেখো পোলার স্থানাঙ্ককে প্রকাশ করার জন্য আমার লাগবে কি, r এর মান আর থিটার মান। তো ওই দুইটা সূত্রের সাহায্যে আমরা খুব সহজে বের করতে পারবো যে আমরা জানি r ইকুয়াল টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাবো, 2 স্কয়ার 4 প্লাস 2 স্কয়ার 4 রুট ওভার 8 মানে কত আসবে, 2 রুট 2। তো দেখো আমরা r এর মান পেয়ে গেছি, r এর মান হচ্ছে 2 রুট 2। ঠিক আছে, আর আমরা থিটাটা বের করব ওই ফর্মুলার সাহায্যে। তাহলে দেখো tan থিটা ইকুয়াল টু কি ছিল, y বাই x। তাহলে দেখো এখান থেকে y এর মান 2, x এর মান হচ্ছে 2, তার মানে এখান থেকে আসবে 1। তার মানে এখান থেকে পাওয়া গেল হচ্ছে tan থিটা ইকুয়াল টু 1। tan থিটা ইকুয়াল টু 1। এখন দেখো tan কত ডিগ্রির মান, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, বা এটাকে আমরা বলতে পারি পাই বাই 4। বা তুমি এটা ক্যালকুলেটরে যদি এভাবে লিখতা যে থিটা ইজ ইকুয়াল টু, ক্যালকুলেটরের সাহায্যে tan ইনভার্স 1 বললেও তোমাকে হচ্ছে পাই বাই 4 রেজাল্ট দিবে। ঠিক আছে, সো এখান থেকে তাহলে আমরা দেখো দুই পাশ থেকে tan বাদ দিয়ে দিলে পাবো থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 4। আচ্ছা, এখন কথা হচ্ছে একটা জিনিস খুব গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে যে যখন আমি কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্কে যাব তখন আমার বিন্দুর অবস্থানটা একটু চেক করতে হবে। কেন চেক করতে হবে সেটা আমরা হচ্ছে এক্সাম্পলের সাহায্যে দেখবো। প্রথমে হচ্ছে এটা দেখি এটার অবস্থাটা কি। তাহলে এটা আমি একটু সংক্ষেপে এখানে লিখে রাখি। দেখো এখানে আমরা r এর মান কত পাইছি, 2 রুট 2, আর থিটার মান কত পাইছি, পাই বাই 4। আচ্ছা, তাহলে কেন হচ্ছে চেক করতে হবে সেটা আমরা একটু দেখি। দেখো আমি আগেই বলছিলাম যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা থেকে একটা বিন্দুকে তুমি যদি পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশ করো, এতে কি হবে না, বিন্দুর অবস্থানের কিন্তু কোনো পরিবর্তন হবে না। বিন্দু আগে যেখানে ছিল বিন্দু সেখানেই থাকবে। শুধুমাত্র কি পরিবর্তন হচ্ছে, বিন্দুর নামটা পরিবর্তন হচ্ছে, তাকে আমরা হচ্ছে অন্য নতুন একটা উপায়ে প্রকাশ করতেছি। ঠিক আছে, তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এই বিন্দুটার স্থানাঙ্ক কত ছিল, 2,2। তাহলে এই বিন্দুটা কোথায় ছিল, দেখো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমাদের বিন্দুটা ছিল হচ্ছে এই ফার্স্ট কোয়াড্রেন্টে, প্রথম চতুর্ভাগে। তাহলে দেখো এখন আমরা অন্য যে কোনো স্থানাঙ্ক ব্যবস্থা দিয়ে প্রকাশ করি না কেন, আমাদের বিন্দুর অবস্থান কিন্তু এই জায়গাতেই থাকবে। বিন্দুর অবস্থান কিন্তু চেঞ্জ হবে না, শুধু তার কি হবে, তার মানে বিন্দুর যে নাম, এই নামটা পরিবর্তন হয়ে যাচ্ছে। অর্থাৎ বিন্দুকে আমরা অন্য নতুন কোনো একটা উপায়ে প্রকাশ করতেছি। তাহলে দেখো যখন আমরা পোলারে প্রকাশ করব, তাহলে পোলারে প্রকাশ করলে দেখি বিন্দুর অবস্থানটা আগে যেখানে ছিল সেখানে থাকে কিনা। তাহলে এখানে খেয়াল করো যে এই আর দিয়ে কি, আর হচ্ছে কি, আর হচ্ছে এই মূল বিন্দু থেকে আমাদের ওই বিন্দুটার দূরত্ব। তাহলে এইটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, আমাদের হচ্ছে আর এর মান নিয়ে কোনো ঝামেলা নাই।
ঠিক আছে, দূরত্ব। তাহলে আমাদের চেক করতে হবে থিটা। তাহলে দেখো থিটা এখানে কত আসছে, π/4 মানে 45 ডিগ্রি। থিটাটা আমরা হচ্ছে কোত্থেকে হিসাব করব, এখান থেকে, অর্থাৎ এই আদি রেখা থেকে। তাহলে তার মানে এই কোণটা হচ্ছে কত, 45 ডিগ্রি, π/4। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারতেছি যে হ্যাঁ এই কোণটাই হচ্ছে আমাদের কত, π/4 বা 45 ডিগ্রি। তার মানে আমাদের বিন্দুটা যেখানে ছিল, আমাদের পোলারে প্রকাশ করার পরেও ঠিক সেখানেই আছে। তাহলে আমরা বলতে পারি, তাহলে আমাদের ওই বিন্দুর যে পোলার স্থানাঙ্ক সেটা হচ্ছে 2√2, π/4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কখন ঝামেলা হয় সেরকম একটা এক্সাম্পল দেখি আমরা, কখন চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, ধরো আমরা এরকম একটা এক্সাম্পল নেই, -2, 2। সো এখান থেকে আমাদের কোথায় যেতে হবে, পোলারে যেতে হবে। তাহলে এখান থেকে দেখো আমরা r = পাবো হচ্ছে √x² + y²। তার মানে হচ্ছে কত আসবে, 4 + 4 আসবে, আলটিমেটলি 2√2 আসবে। সো এখান থেকে আমরা r এর মান কত পাবো, 2√2 পাবো, 2√2। এখন দেখি এখান থেকে থিটার মান কত আসে। তাহলে দেখো tan θ = হচ্ছে y/x, তার মানে 2 / -2, তার মানে -1। এখন ধরো তুমি এই অবস্থায় যদি হচ্ছে ক্যালকুলেটর ইউজ করো, তাহলে কি লিখবা, θ = tan ইনভার্স -1। তোমাকে রেজাল্ট দিবে কি, রেজাল্ট দিবে হচ্ছে π/4, অর্থাৎ -45 ডিগ্রি। তো আমরা একটু দেখি যে বিন্দুটার অবস্থান ঠিক আছে কিনা এই অবস্থায়। তো দেখো এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আমাদের বিন্দুটার কোথায় ছিল, সেকেন্ড কোয়াড্রেন্টে, -2, 2। তার মানে 1, 2, 1, 2 এখানে দ্বিতীয় চতুর্ভাগে আমাদের হচ্ছে বিন্দুটা ছিল। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় বিন্দুটা ছিল এখানে। পোলার স্থানাঙ্ক ব্যবস্থাতে যখন আমরা এটাকে প্রকাশ করব, অবশ্যই এখানেই থাকবে। তাহলে দেখি আমরা আছে কিনা। তাহলে দেখো যে এই মূল বিন্দু থেকে এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে, এই মূল বিন্দু থেকে এই দূরত্বটা হচ্ছে আমাদের কি, 2√2। তো এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। সমস্যাটা হচ্ছে কি নিয়ে, থিটা নিয়ে। দেখো আমরা এখানে হিসাব করে যে থিটাটা পাইছি, এই থিটাটা কি, -45 ডিগ্রি। এখন আমরা জানি, দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে থিটাটা হচ্ছে আমরা কি ধরি, পজিটিভ, আর ঘড়ির কাঁটার দিকে হচ্ছে থিটাটা নেগেটিভ। তাহলে এই যে -45 ডিগ্রি, এই -45 ডিগ্রিটা মূলত আছে কোথায়, এই ফোর্থ কোয়াড্রেন্টে। তাহলে দেখো এটা বের করার একটা ট্রিক কি, যে এই যে লাইনটা আছে, এই লাইনটাকে যদি তুমি একটু নিচের দিকে কল্পনা করো, একটু বাড়ায়া দাও, তাহলে দেখো এই যে কোণটা, এই কোণটাই কিন্তু আসলে -45 ডিগ্রি। তাহলে কি হয়ে গেল ব্যাপারটা, যে আমাদের অরিজিনাল বিন্দুটা ছিল হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, কিন্তু আমরা যে কোণ বের করছি সেই কোণটা আমাদের বলতেছে যে আমাদের বিন্দুটা আছে কোথায়, ফোর্থ কোয়াড্রেন্টে। আর এই r এর মান নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, কারণ এখানে তুমি এই মূল বিন্দু থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 2√2। তাহলে মূল বিন্দু থেকে তুমি এদিকেও কিন্তু 2√2 দূরত্ব বলতে পারবা, যে মূল বিন্দু থেকে এদিকে বিন্দুটা যদি থাকতো, তাহলে এখানে ওই যে দূরত্বটা 2√2 হইতো। তো r এর মান নিয়ে সমস্যা নাই, মেইন প্রবলেম হচ্ছে এই থিটা নিয়ে। তাহলে দেখো যে আমরা যে থিটাটা বের করছি সেটা আমাদের বলতেছে যে বিন্দুটা আছে কোথায়, ফোর্থ কোয়াড্রেন্টে এখানে। কিন্তু আসলে তো বিন্দু এখানে নাই, বিন্দু আছে কোথায়, বিন্দু আছে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে। তো এই অবস্থায় কি করতে হবে, আমাদের এই থিটাটাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তাহলে এই অবস্থায় থিটাটা আমরা হচ্ছে কিভাবে চেঞ্জ করব। দেখো আমাদের আসলে যাইতে, আমরা হচ্ছে আসছি কোথায়, এখন এখানে। আমাদের যাইতে হবে হচ্ছে এইখানে। তাহলে আমরা যদি দেখো এখান থেকে যদি হিসেব করি, আদি রেখা থেকে যদি হিসেব করি, একটু খেয়াল করো যে এখান থেকে যদি আমরা হিসেব করি, এই হচ্ছে আমাদের মানে অ্যান্সারটা হওয়া উচিত। এই কোণটা হচ্ছে আমাদের রেজাল্টে আসার কথা। ঠিক আছে, তাহলে এই কোণটা কিভাবে আমরা আনবো, এটা হচ্ছে তুমি দুইভাবে চিন্তা করতে পারো। যে খেয়াল করো যে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে কত, পাই 180 ডিগ্রি। আর যেহেতু তুমি তোমার হিসেব অনুযায়ী এখানে আসছে কত, 45 নিচের দিকে, অর্থাৎ -45। দেখো এই কোণ আর এই কোণটা কিন্তু সমান, বিপরীত কোণ। তাহলে এটা যদি 45 হয়, আমরা যদি শুধু মান চিন্তা করি, এটা কত, 45। তাহলে দেখো এই যে 180 থেকে তুমি যদি এই 45 বাদ দাও, তাহলে কিন্তু তুমি তোমার এই যে রেজাল্ট, এই কোণটা পেয়ে যাচ্ছ। তাহলে তোমার বিন্দুটা তখন এই দ্বিতীয় চতুর্ভাগই থাকতেছে। তারপর আমাদের কি করতে হবে, পাই থেকে π/4টা বাদ দিতে হবে। ঠিক আছে, তুমি আরেকভাবে এই জিনিসটা চিন্তা করতে পারো। সেটা কিরকম, সেটা হচ্ছে দেখো এরকম, যে তুমি যদি এখান থেকে চিন্তা করো, অর্থাৎ তুমি যেখানে আসো আর যেখানে যাবা, এই জিনিসটা যদি চিন্তা করো, যে তুমি আসো এখন এখানে, এখান থেকে আমরা এটা একটু নীল কালি দিয়ে দেখাই, যে এখান থেকে তুমি যাবা কোথায়, এখানে। তাহলে দেখো এই পুরোটা হচ্ছে কত ডিগ্রি, এখানে 180, যেহেতু এটা সরল রেখা, 180 ডিগ্রি। তাহলে এই 180 ডিগ্রি থেকে তুমি বাদ দিচ্ছ কত, এই যে 45 বাদ দিচ্ছ, তাহলে তুমি দেখো এই কোণটা বের হচ্ছে, অর্থাৎ এখান থেকে
দেখুন, ঠিক আছে? তো তুমি যেভাবে চিন্তা করো একই জিনিস আসবে। তো এটাকে তাহলে আমাদের এটাকে চেঞ্জ করতে হবে। তো এটাকে আমরা কিভাবে চেঞ্জ করবো দেখি। তাহলে আমরা বললাম tan ইনভার্স, তারপর tan কত ডিগ্রির মান -1, tan -45 ডিগ্রির মান হচ্ছে -1, tan ইনভার্স। তাহলে এটাকে আমাদের কি করতে হবে, চেঞ্জ করতে হবে পাই মাইনাস পাই বাই 4, tan ইনভার্স tan, এখানে আসবে কত দেখো 3 পাই বাই 4, tan tan কাটা যাবে। তাহলে আমাদের আলটিমেটলি কি আসবে এখান থেকে দেখো, থিটা ইকুয়াল টু 3 পাই বাই 4। তাহলে এটা হচ্ছে আমাদের অরিজিনাল থিটা, তার মানে হচ্ছে এই যে এই অংশটুকু, এই আদি রেখা এখান থেকে এই অংশটুকু হচ্ছে আমাদের কত 3 পাই বাই 4। তো আলটিমেটলি আমরা কি পেলাম, তাহলে আমাদের হচ্ছে যে পোলার স্থানাঙ্কটা সেটা আসলো হচ্ছে এরকম। এটা ছিল আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক। তাহলে পোলার স্থানাঙ্কটা হবে কত, r এর মান 2√2 আর কোণের মান কত আসছে 3 পাই বাই 4। সো এটা হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্কটা। এরকম আরেকটা অঙ্ক দেখি আমরা, আরেকটা অঙ্ক দেখলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। তাহলে আমাদের কাছে এরকম একটা কার্তেশীয় স্থানাঙ্ক আছে বিন্দুর, এরকম 1 মাইনাস √3। তাহলে এই কার্তেশীয় স্থানাঙ্ক থেকে যদি আমরা পোলারে যেতে চাই, প্রথমে কি বের করবো, r এর মান। তাহলে এখানে কত আসবে দেখো, 1 স্কয়ার প্লাস মাইনাস √3 হোল স্কয়ার। তাহলে আলটিমেটলি এখান থেকে কত পাবো দেখো, এখানে 3r 1 4, তার মানে এখান থেকে আসবে 2, r এর মান হচ্ছে 2। তাহলে এবার দেখি থিটার মান কত আসে, tan theta is equal to y by x, তার মানে -√3 ডিভাইডেড বাই 1। তাহলে আলটিমেটলি এখানে -√3 আসবে, ঠিক আছে? তাহলে এখন দেখো এখানে কত আসলো, -√3। তাহলে tan কত ডিগ্রির মান -√3, tan -60, tan -60 ডিগ্রির মান হচ্ছে -√3। দেখো 60, এই পাই বাই 3 মানে কিন্তু 60 ডিগ্রি, তাই না? পাই মানে 180 ডিভাইডেড বাই 3, তাহলে হচ্ছে এটা 60 ডিগ্রি। তো তুমি যদি এখানে 60 ডিগ্রি লিখো, এটাও খুব বেশি সমস্যা হবে না, বাট এইভাবে লেখাটাই বেটার। তাহলে tan -60 ডিগ্রির মান হচ্ছে -√3। সো এটা তুমি প্রথম একটু যদি সমস্যা হয়, তুমি এখান থেকেই ক্যালকুলেটরে হচ্ছে লিখে নাও, এখান থেকে কি পাবা, থিটা ইকুয়াল টু tan ইনভার্স -√3। সো এটা যদি তুমি ক্যালকুলেটরে বসাও যে tan ইনভার্স -√3, এখান থেকে দেখবা -π/3 চলে আসছে। তার মানে তখন তুমি বুঝতে পারবা যে tan -π/3 এর মান, অর্থাৎ tan -60 ডিগ্রির মান হচ্ছে -√3। সো তাহলে এই অবস্থায় যদি আমরা tan বাদ দিয়ে দিই, থিটা ইকুয়াল টু পাবো -π/3। তাহলে দেখি যে আমাদের r এর মান আসছে 2, আর আমাদের প্রথম অবস্থায় থিটার মান আসছে কত, -π/3। তো দেখি যে এটা আমরা একটু বসায় দেখি যে ঠিক আছে কিনা। আচ্ছা দেখো, আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যে বিন্দুটা ছিল, সেই বিন্দুটা অরিজিনালি কোন জায়গায় ছিল, 1 -√3। তার মানে 1 -√3 ধরো এখানে আছে, ঠিক আছে? তার মানে হচ্ছে মূল বিন্দু থেকে এই হচ্ছে 1 দূরত্ব, আর হচ্ছে y অক্ষের নেগেটিভ সাইডে √3 একক দূরত্ব, তার মানে এই অংশটুকু। তাহলে আমাদের অরিজিনালি বিন্দুটা আছে কোথায়, এখানে 1 -√3 এখানে। তো এই যে মূল বিন্দু থেকে যে এই পর্যন্ত দূরত্ব, এই দূরত্বটাই হচ্ছে তোমার 2, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। মূল বিন্দু থেকে এই যে বিন্দুর দূরত্ব, এটাই হচ্ছে 2। তাহলে এই হচ্ছে আমাদের বিন্দুর অরিজিনাল যে অবস্থান, অরিজিনাল পজিশন এখানে। তাহলে বাট আমরা হচ্ছে কত পাইছি এখানে, আমরা এখানে থিটার মান পাইছি কত দেখো, -π/3। তো -π/3 মানে হচ্ছে -60। তাহলে -60 মানে হচ্ছে কত, তাহলে দেখো এই অংশটুকুই হচ্ছে আসলে -6 ডিগ্রি। এই অংশটুকু হচ্ছে কত, -60। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিন্দুর অবস্থানটা যেখানে ছিল সেখানেই আছে, ঠিক আছে? তার মানে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এটাতে আমাদের কোনো সমস্যা নেই, আমাদের বিন্দুর অবস্থান কোনো পরিবর্তন হয় নাই। আচ্ছা,
তারপরেও তুমি যদি চাও যে এটাকে তুমি এখান থেকে হিসেব করবা, তাহলে এখান থেকে দেখো যদি হিসেব করতে চাও তাহলে দেখো কি করতে হবে, এখান থেকে ঘুরে এখানে আসতে হবে। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করো যে যদি আমরা হচ্ছে যে যদি আদি রেখা থেকে এভাবে হিসেব করতে চাই, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি হিসেব করতে চাই, তখন ব্যাপারটা কেমন হবে দেখো, এইখান থেকে এখান থেকে এই টোটাল দূরত্ব কত, 2 পাই, মানে 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই 2 পাই থেকে তুমি যদি এই 60 ডিগ্রিটা বাদ দাও তাহলে দেখো এই মানটা পেয়ে যাবো। তাহলে 2 পাই থেকে তুমি যদি ওই পাই বাই 3টা বাদ দাও তাহলে হচ্ছে এই কোণটা বের হয়ে যাবে। এই 2 পাই হচ্ছে পুরোটা এই পর্যন্ত, তাহলে 2 পাই থেকে এই 60 ডিগ্রি বাদ দিলে দেখো এই অংশটা চলে আসবে। তো থিটার মানটা তুমি এইভাবে লিখতে পারো। তো এইভাবে যদি বের করো তাহলে কত আসবে, 5 পাই বাই 3। তো ওই ক্ষেত্রে আমাদের পুরো স্থানাঙ্কটা আসবে 2,5 পাই বাই 3। তো এটা কি তুমি মাইনাস পাই বাই 3 দিয়েও লিখতে পারতা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই ক্ষেত্রে যেহেতু আমাদের বিন্দুর অবস্থানে কোনো পরিবর্তন হচ্ছে না, তো আমাদের দুইটাই কারেক্ট আনসার। কোনো কোনো বইতে থিটাটাকে সবসময় হচ্ছে এইভাবে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে হিসেব করে, তো ওইভাবে চিন্তা করলে এটা বেটার। আমরা আরেকটা অঙ্ক দেখি, -2, -2। ধরো এটার আর এর মান তো বোঝা যাচ্ছে কত, 2√2। আর থিটার মান কত আসবে দেখি, tan θ is equal to -2 by -2, আমরা আলটিমেটলি 1। তো 1 tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, tan পাই বাই 4। তাহলে এখান থেকে যদি tan কেটে দেই তাহলে হচ্ছে থিটার মান আসবে পাই বাই 4। তাহলে দেখি বিন্দুর অবস্থানটা কোথায় ছিল, -2, -2, তার মানে এখানে ছিল বিন্দুর অবস্থান -2, -2। তো এই মূল বিন্দু থেকে এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে আমাদের কত, 2√2। আচ্ছা, তাহলে আমাদের কোন কোনটা, এই যে আদি রেখা, এই কোনটা আমাদের লাগবে, এটা হচ্ছে আমাদের থিটার মান। বাট আমাদের এখানে আসছে কত দেখো, পাই বাই 4। তো পাই বাই 4 মানে কি দেখো, এইটাকে তুমি যদি একটু বাড়ায় দাও পিছন দিকে, তাহলে দেখো এই কোনটা কিন্তু আসলে পাই বাই 4। তো এই ক্ষেত্রে দেখো পুরোপুরি বিন্দুর অবস্থানটা চেঞ্জ হয়ে গেছে। তোমার বিন্দুটা আছে হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে, বাট তুমি যে কোণের মান বের করছো সেটা নির্দেশ করতেছে বিন্দুটা আছে কোথায়, পাই বাই 4, 45 ডিগ্রি, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, অবশ্যই কোণটাকে চেঞ্জ করতে হবে। তাহলে দেখো তুমি আসো এখন এখানে, যাবা কোথায়, এইখানে। ঠিক আছে, তো এটা তুমি এভাবে চিন্তা করতে পারো যে এখান থেকে আমাদের আসতে হবে কোথায়, এখানে। আচ্ছা, তাহলে দেখো এটা আমরা কি করতে পারবো, দেখো এখান থেকে যদি আমরা চিন্তা করি, এই আদি রেখা থেকে এই পর্যন্ত দূরত্ব কত, এই পর্যন্ত দূরত্ব হচ্ছে পাই 180 ডিগ্রি। আর এই অংশটুকু কত বলতো, এই অংশটুকু কিন্তু আসলে 45, কারণ হচ্ছে দেখো এই যে একটু পিছন দিকে বাড়ানোর ফলে দেখো এই যে এই কোণ আর এই কোণ হচ্ছে বিপরীত কোণ হচ্ছে, তাহলে এটা 45 হলে এটা হচ্ছে 45, এই অংশটা হচ্ছে 45, এই ছোট অংশটা। সো আলটিমেটলি তুমি দেখো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে পাই আর প্লাস পাই বাই 4, তাহলে পাই প্লাস পাই বাই 4, এটা হচ্ছে আমাদের কোণের মান। তাহলে আমরা এখানে চলে আসতে পারবো। ঠিক আছে, তো তাহলে আমাদের এখানে চেঞ্জ করতে হবে, কি করতে হবে, tan θ is equal to tan, আমরা হচ্ছে এটাকে চেঞ্জ করে কি লিখবো, পাই প্লাস পাই বাই 4। তাহলে এখন তুমি tan বাদ দিয়ে দাও, θ equal to, তাহলে পেয়ে যাবে হচ্ছে 5 পাই ডিভাইডেড বাই 4। তাহলে আমাদের হচ্ছে বিন্দু পরের স্থানাঙ্কটা আসবে হচ্ছে 2√2, 5 পাই বাই 4। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের কার্টেসীয় থেকে যখন আমরা পোলারে যাব, অবশ্যই আমাদের কি করতে হবে,
আগে বিন্দুর অবস্থান যেখানে ছিল সেখানে আছে কিনা সেটা চেক করতে হবে, ঠিক আছে। এখন মনে করো যে পরীক্ষার সময় সবসময় তো আর এইভাবে চিত্র এঁকে তুমি হচ্ছে টাইম নাও পাইতে পারো, ঠিক আছে। তো সবসময় যদি মানে টাইম নাও পাওয়া যেতে পারে, এই ক্ষেত্রে তুমি একটা জিনিস একটু মাথায় রাখতে পারো। ধরো তোমার ক্যালকুলেট করে যে কোণ আসছে সেটা হচ্ছে আলফা, সাপোজ আলফা। দেখো এই ফার্স্ট কোয়াড্রেন্টে অরিজিনালি যদি আমাদের এই জিনিসটা চেক করতে হবে শুধুমাত্র কার্টেসীয় থেকে যখন পোলারে যাবো তখন। তো কার্টেসীয় বিন্দুর স্থানাঙ্ক দেখে তো তুমি বুঝতে পারবা যে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে না ফোর্থ কোয়াড্রেন্টে। তো যদি ফার্স্ট কোয়াড্রেন্টে বিন্দুটা অবস্থিত হয় তাহলে যে কোণ বের হয়েছে সেটাই আনসার। তাহলে দেখো আমরা এখানে লিখি যে ফার্স্ট কোয়াড্রেন্টে যে কোণ বের হয়েছে তোমার সেটাই আনসার, ঠিক আছে। যদি বিন্দুটা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে সেই ক্ষেত্রে কি করতে হবে, সেই ক্ষেত্রে পাই মাইনাস আলফা, এটা হচ্ছে आंसर। যদি বিন্দুটা থার্ড কোয়াড্রেন্টে থাকে সেই ক্ষেত্রে আমাদের করতে হবে হচ্ছে পাই প্লাস আলফা। যদি বিন্দুটা ফোর্থ কোয়াড্রেন্টে থাকে তাহলে আমাদের পোলারে যাওয়ার সময় করতে হবে 2 পাই মাইনাস আলফা। তো এই চারটা জিনিস একটু মনে রাখলেও তুমি হচ্ছে সহজেই থিটার মানটা ভেরিফাই করতে পারবা, ঠিক আছে। কারণ এই জিনিসগুলো কিভাবে আসছে এটা কিন্তু আমরা অলরেডি দেখছি। ফার্স্ট কোয়াড্রেন্টে থাকা মানে কি, দেখো কোণের মান হচ্ছে যে অংশটুকু, আর বিন্দুটা যদি সেকেন্ড কোয়াড্রেন্টে আনতে হয় কি করতে হবে, দেখো এই যে পাই আর মাইনাস আলফা। এখন আলফা ধরো আলফাটা হচ্ছে আমাদের কি সূক্ষ্মকোণ, তাহলে হচ্ছে এই পাই থেকে তুমি আলফা বাদ দিলে আমাদের এই সেকেন্ড কোয়াড্রেন্ট দিয়ে ঘোরাফেরা করবে, বিন্দুটা সেকেন্ড কোয়াড্রেন্ট দিয়ে থাকবে। আর এই পাই প্লাস আলফা করলে হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে দেখো চলে আসবো। আর দেখো এই যে 2 পাই মাইনাস আলফা তাহলে হচ্ছে বিন্দুটা ফোর্থ কোয়াড্রেন্টে থাকবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো প্রথম অবস্থায় এগুলো ব্যবহার না করে একটু নিজে নিজে দেখবা যে কিভাবে পজিশনটা চেঞ্জ হচ্ছে আর কিভাবে এটা ঠিক করতে হয়। তো যখন তুমি নিজে বুঝতে পারবা তখন তুমি নিজেই এই জিনিসগুলো হচ্ছে লিখতে পারবা, ঠিক আছে। এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল রাখবা যে হিসাব করার পরে যে কোণটা আসছে আলফা, এই কোণটা তুমি যখন হচ্ছে এই জিনিসগুলো ব্যবহার করবা যে পাই মাইনাস আলফা, পাই প্লাস আলফা, 2 পাই মাইনাস আলফা, এই জিনিসগুলো যখন ব্যবহার করবে, ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে তো সরাসরি আলফা যেটা আসছে সেটাই आंसर। যদি বিন্দুটা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে অরিজিনালি, তো সেটার অবস্থানটা ঠিক করতে হলে পাই মাইনাস আলফা করতে হবে। থার্ড কোয়াড্রেন্টে যদি বিন্দুটা থেকে থাকে তাহলে পাই প্লাস আলফা করতে হবে। বিন্দুটা ফোর্থ কোয়াড্রেন্টে থাকলে 2 পাই মাইনাস আলফা করতে হবে। তো এই ক্ষেত্রে একটু খেয়াল রাখবা যে হিসাব করে যে আলফাটা পাইছো সেই আলফাটা তুমি সবসময় হচ্ছে পজিটিভ চিন্তা করে এই জিনিসগুলোতে বসাবো, ঠিক আছে। প্রথম অবস্থায় তুমি হচ্ছে একটু চিত্র এঁকে নিজে নিজে জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করো যে কিভাবে জিনিসগুলো কাজ করতেছে। তাহলে আজকে আমরা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে পোলার থেকে কিভাবে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কনভার্ট করে সেটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেখবো।